সো বিএনপি চেষ্টা করেছে, সে তার পুরনো বন্দোবস্তে এদেরকে আনতে চাইবেন খুব স্বাভাবিকভাবে, কারণ এখানে তার দীর্ঘ সময়ের ব্যুৎপত্তি আছে, স্কিল আছে, দক্ষতা আছে। এখন তাকে তো আসলে ওর বাইরে থাকার চেষ্টা করতে হবে, তার বাইরে থেকে রাজনীতি করতে হবে। আমি একটা উদাহরণ দিই। আম আদমি যখন প্রথম দিল্লিতে, ইনফ্যাক্ট আমি দেখেছি ওনারা আম আদমি কি করছে না করছে সেটাও ফলো করছেন বলে বলেছেন, তারা যখন আসলেন বিজেপি খুব করে চাইলো তার বন্দোবস্ত আইডেন্টিটি পলিটিক্স, হিন্দুত্ববাদী রাজনীতিতে তাকে ঢোকাতে। ও তো ঢোকে নাই। ও না ঢোকে রাদার একদম নতুন স্বপ্ন মানুষকে দেখাতে পেরেছিল, ওয়েলফেয়ারের কথা বলতে পেরেছিল, দে গট ইলেক্টেড। এবং এর পরের বারও হয়েছে, এবার যদিও হননি। তো তার মানে এটাই বলতে চাইছি আমি, এটা নিয়ে আর কাউকে ব্লেম করা যাবে না, কারণ তারা যখন একটা নতুন বন্দোবস্তের কথা বলবেন, সেই নতুন বন্দোবস্তটা নতুন বন্দোবস্ত হবে। এবং আমি একটা কথা একটু তাদের উদ্দেশ্য আগে বলেছিলাম, এটা একটু ইম্পর্টেন্টও। এই যে আম আদমি এবার নির্বাচনে হারলো, আম আদমি চাইতে খারাপ পারফর্ম করে কি ভারতের সরকার পুনর্নির্বাচিত হয় নাই? হয়েছে। সারদা কেলেঙ্কারির পর পশ্চিমবঙ্গে মমতার দল ডুবে যাবে বলছিল, এত ডিজাস্টার এত মানুষের হলো, ও জিতে গেল। তো আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা, সেটা হচ্ছে এরকম, আম আদমির ব্র্যান্ডিং হচ্ছে আমি দুর্নীতি মুক্ত থাকবো, আমি সুশাসন নিশ্চিত করব, আমি ওয়েলফেয়ার নিশ্চিত করব। সেই আম আদমির যখন সাম পার্সেন্টেজ স্খলন দেখা গেছে, আবগারি শুল্ক নিয়ে, মদের সেই লাইসেন্স নিয়ে যখন ট্রুলি কিছু অভিযোগ মানুষ বিশ্বাস করেছে যে তারা দুর্নীতি করেছেন, বা একজন অরবিন্দ কেজরিওয়াল যখন কোভিড এর মধ্যে লক্ষ লক্ষ বা কোটি কোটি রুপি খরচ করে তার নিজের বাড়ির বিলাসিতা, পুরো মার্বেল উনি চেঞ্জ করেছেন ফ্লোরের, উনি একেবারে ইলেকট্রনিক পর্দা লাগাচ্ছেন কোভিড এর সময়, এই জিনিসগুলো মানুষ নেয়নি। তাহলে আমি যেটা বলতে চাইছি, যারা নতুন বন্দোবস্তের কথা বলবেন তারা আর কে কি করছে তার সাথে না, আমরা চিন্তা করব, আমরা তাকে তুলনা করব তিনি যে ন্যারেটিভ আমার সামনে আনতে চাইছেন সেই ন্যারেটিভের সাথে তুলনা করে। সুতরাং তারা যখন বলেন যে বিএনপি ওখানে এটা করেছে, আমরা এটা করতে পারি, এগুলো ভুল জায়গা। তাদের আসলে এই নতুন বন্দোবস্তে যে আলাপ তারা সামনে আনছেন, এটা স্ট্রিক্টলি ফলো করতে হবে। আমরা তাদেরকে বিএনপি বা আওয়ামী লীগ বা জামায়াত কারোর সাথে তুলনা করব না। উনি আমাকে যা বলছেন, উনি আমাকে যে স্বপ্ন দেখাচ্ছেন, তার সাথেই আমি তাকে তুলনা করব। এটা হলো একটা দিক। আচ্ছা, আমি একটু একটু মাঝখানে একটু দর্শকদের কথা একটু বলে রাখি। দর্শকদের মধ্যে একটা বড় অংশ এই প্রশ্ন করছেন যে নির্বাচন হলে কি হবে। আমি এটাকে একটু বিস্তৃত করি। আপনি কি বলতে পারেন যে নির্বাচন হলে এই রাস্তায় মেয়েদের প্রতি বুলিং বন্ধ হবে? আমরা কি নির্বাচিত সরকারের সময় এগুলি দেখি নাই? নির্বাচিত সরকারের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় অনির্বাচিত সরকারটা অবস্থান করে, আমরা কি বাংলাদেশে এটা দেখি নাই? আজকে আপনি যে মোহাম্মদপুরের কথা আপনি বলতেছেন, আজকে একটা মোহাম্মদপুরে বদলে আরেকটা ইসলামপুর যে হবে না, সেইটাকে আপনি এটা বলতে পারেন? পাশাপাশি আপনি এই নির্বাচন হলে কি হবে জায়গা আপনি একটু মন্তব্য করেন। আমি একজন দর্শকের মন্তব্য একটু পড়তে চাই, তিনি কাজী মোয়াজ্জেম হক। তিনি বলছেন যে অনলাইন ভোটিং হচ্ছে কনফিউজিং, কারণ মিডল এজ থেকে সিনিয়র সিটিজেনরা সাধারণত অনলাইন ভোটিং অংশগ্রহণ করে না। তিনি ইংরেজিতে বলছেন, এবং এইটা দিয়ে আসলে ট্রু সিটিজেন্স ওপিনিয়ন বোঝা যায় না। আমি আসলে এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। অনলাইন আমি রেজাল্টটাই বলি শুধু, কারণ আমার কাছে, আমি সাধারণত অনেক দিন পর পর এই সার্ভেগুলির একটা বিশ্লেষণ করি যে কারা বেশি আমাদের এই সার্ভেতে অংশগ্রহণ করেন, কারা এটার মধ্যে ভোট দেন। কখনো যদি সময় হয় সেটা আসলে আমি লিখবো বা প্রকাশ করব, কিন্তু এইভাবে ঢালাও মন্তব্য করা আসলে যাবে না যে আসলে কোন বয়স গ্রুপের এরা বেশি থাকে। তবে তার বক্তব্য কিছুটা হয়তো ঠিক, মধ্য বয়সী থেকে সিনিয়র সিটিজেনরা এটা আসলে কম দেখেন। নতুন নির্বাচন হলে বা নির্বাচিত সরকার এলে কি হবে ডক্টর জাহিদুর রহমান? আমরা কি রিলিফটা পাবো? আপনি হয়তো মন্ত্রী হবেন, তারেক সাহেব হয়তো প্রধানমন্ত্রী হবেন, আমাদের কি হবে? মুর্তজা ভাই হয়তো আমেরিকাতে থেকে রাষ্ট্র, মানে আরো বড় কিছু হবে। আমরা যারা সাধারণ মানুষ আছে, আমাদের কি হবে? না না, আমি বঞ্চিত হচ্ছি না, আমি এখানেই আছি, আমি একই শোরগোল করবো। নির্বাচনে কি হয়, নির্বাচন হলে কি হয়, এটা নিয়ে মানে আসলে আমি এই আলাপটা এত বেশি হয়েছে, আমি একাধিক কলাম লিখেছি দেশের গুরুত্বপূর্ণ পত্রিকায়। আমার মনে হয় এখন আমি ইউটিউবে, তখন আমার ইউটিউব ছিল না, একটা বিস্তারিত ভিডিও করব। নির্বাচিত সরকার যদি, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যদি তার সামনে একটা নির্বাচন দেখে, এটা কন্ডিশন কিন্তু, তাহলে বহু কিছুই সে করে উঠতে পারে না তার অনিচ্ছা হলেও। আমি দুটো সরকারের কথা বলি, 2001-এর বিএনপি সরকার আর 2008-এর আওয়ামী লীগ সরকার। এই দুটো সরকার ভালো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত, যদিও 8কে অনেকে প্রশ্ন করেন, আমি ছাড় দিলাম। এই দুটো সরকারও কিন্তু ভালো ছিল না। আমাদের 91-96 দুটো সরকার কিন্তু তুলনামূলকভাবে ভালো ছিল। আচ্ছা, এই দুটো সরকার ভালো ছিল না কেন? আমি মনে করি গণতান্ত্রিক বা নির্বাচনী গণতন্ত্রের মধ্যে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন কিন্তু একটা ডেটারেন্ট হিসেবে কাজ করে। 2001-এর বিএনপি সরকারটা ওই সময়কার মানদণ্ডে আওয়ামী লীগের পর যা করেছে তার সময়ের সাথে হিসাব করলে বিএনপির ওই সরকারটা অসাধারণ ছিল, কিন্তু ওই সময়ের মানদণ্ডে প্রিভিয়াস সরকারগুলোর তুলনায় বিএনপি ভালো সরকার ছিল না। আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সেইবারও বিএনপি আসলে সামনে একটা ফ্রি ফেয়ার ইলেকশন দেখছিল না। কারণ আমাদের নিশ্চয়ই মনে আছে
সুপ্রিম কোর্টের বিচারকদের বয়স বৃদ্ধি করে তত্ত্বাবধায়ক সরকার তাদের পছন্দসই একজন হবেন, এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। সুতরাং আপনি যখন নির্বাচন দেখছেন না, তখন আপনার চরিত্রের স্খলন হয়। একই কথা আওয়ামী লীগের 8 সালের ক্ষেত্রে আমি বলবো। সেই সরকারটা মোটা দাগে যদি ধরে নিই সুষ্ঠু নির্বাচনে নির্বাচিত হয়েছে, কিন্তু সে জানতো আমি আসলে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিতে যাচ্ছি। এবং 11 সালে যখন সংবিধান সংশোধন করে সেটা করা হলো, আমরা দেখলাম সেই সরকারটা কি হয়ে গেল। একটা নির্বাচিত সরকার যদি সামনে নির্বাচন দেখে, আমি সবসময় এই শর্তটা যোগ করি, তাহলে না সে চাইলেও অনেক কাজ করে উঠতে পারে। একটা উদাহরণ দেই, নারীর ভোট লাগবে তো, নারীর ভোট লাগবে, এবং আরবান নারীদের অপিনিয়ন বিল্ডিং এর খুব বড় সুযোগ আছে। নট অনলি দ্যাট, আমাদের এডুকেটেড নারীর বাইরেও বিরাট সংখ্যক নারী গার্মেন্টে কাজ করেন, যারা প্রত্যেকে একেবারে সবাই যে একই রকম ভাবে ইসলামী যে পোশাকের কোড আছে সেটা ফলো করেন না। এদের মধ্যে কিন্তু যখন আতঙ্ক তৈরি হবে, দেখবে একটা সরকার যে আমার ভোট লাগবে, আমি সব সরিয়ে রাখি, সরকারের সদিচ্ছার কথা বাদ দেই, আমার ভোট লাগবে, আমি ওকে অসন্তুষ্ট করতে পারি না, যদি এই বোধ তৈরি হয়, সে সরকার কিন্তু পদক্ষেপ নেবে। জিনিসপত্রের দাম যখন বাড়তে থাকে, তার মাথায় ভোটের চিন্তা। আমি একটু যোগ করি খালেদ ভাই, আমি আগে বলেছি কিনা, আমি কবির সুমনের একটা গানকে কোট করি, ওনার নেতাদেরকে বিদ্রুপ করা নিয়ে একটা গান আছে, হেলিকপ্টার। আমি দর্শকদেরকে বলবো গানটা একটু খুঁজে শুনে নিতে। মানে হেলিকপ্টার হেলিকপ্টার নেতা আসছেন, নেতা আসছেন, মানে নেতাকে বিদ্রুপ করছে। তো ওই জায়গায় একটা বাক্য আছে এরকম, ভোট মানে ভোটের জন্য উনি আসছেন, ভোট মানুষের মুখে ব্যালট পেপার, নেতা দেখছেন, নেতা দেখছেন। মানে উনি মানুষকে মানুষ দেখেন না, ব্যালট পেপার দেখেন। আমি বলি বরং ভাই, মানুষকে ব্যালট পেপার দেখাটাও একটা বিরাট অর্জন। আমাদের তো এতদিন আমাদেরকে ব্যালট পেপার হিসাবে দেখা হয় না, আমাদেরকে যদি ব্যালট পেপার হিসাবেও দেখতো, আমাদের জীবন আরো অনেক ভালো হবে। সো ওই ব্যালট পেপারটা প্রযুক্ত হবে ফেয়ারলি, এটা যদি হয় দেশের অনেক সমস্যার সমাধান হবে। এইটুকু বলে যোগ করি, এই যে রিসেন্টলি গত বছর নোবেল পেয়েছেন অ্যাসেমাগ্লু এবং রবিনসন, তাদের ওয়াই নেশনস ফেইল বইটার খুব গুরুত্বপূর্ণ আর্গুমেন্ট হচ্ছে এটা। এবং আমাদের অমর্ত্য সেনেরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, হাউ একটা ফ্রি ফেয়ার অ্যাকসেপ্টেবল ইলেকশন একটা দেশের সিস্টেমকে পাল্টে দেয়। ওকে, আমি আসলে ডক্টর রহমান আপনার বক্তব্যের সাথে আমি মোটামুটিভাবে একমত, কিন্তু আমি শুধু একাডেমিক আলোচনার খাতিরে আপনাকে, আপনি যেটাকে বলছেন যে 2001 আর 2008 দুইটা বিপরীতমুখী সরকার যারা ইলেকশন দেখতে পাচ্ছিল, তাদের অবস্থাটা আপনাকে স্মরণ করায় দেওয়ার জন্য 2001-এর বিএনপি গভর্নমেন্ট আমি আপনাকে মনে করা দিতে চাই। 2001-এর বিএনপি গভর্নমেন্ট হচ্ছে গ্যাস চিরতরে রপ্তানি করতে চাইছিল, আমি আর মুর্তজা ভাই সাক্ষী, চিরতরে রপ্তানি করে দিতে চাইছিল হচ্ছে বিবিআনার গ্যাস, পুরোটাই দিল্লিতে রপ্তানি করতে চাইছিল। আমরা তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি করে, মুর্তজা ভাই বোধহয়, আমি আর মুর্তজা ভাই পাশাপাশি সদস্য, 3-4 নম্বর হব। 21শে আগস্ট হয়েছিল, 10টা কষ্ট মামলা হয়েছিল, এইটার মধ্যে থেকে সারা দেশে বোমা হামলা হয়েছিল, সিরিজ বোমা হামলা, এবং এক সময় গিয়ে সরকারকে দুর্নীতি এবং আইন শৃঙ্খলা ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ মনে হয়েছিল। 2008 পরবর্তী সরকারের কথা বলি, এই সময় সরকার ক্ষমতা আসতে না আসতে বিডিআর কাণ্ডে ছিল, এর মধ্যে সাগর রুনির হত্যাকাণ্ডের মতো এরকম একটা ঘটনা ঘটছিল। মানে সরকার হাইকোর্ট বা আদালত বাতিল করার আগে ওই আদালতের একটা সুতা নাতা ধরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিল। এরকম আরো 5টা ঘটনা আপনার মনে করে পরে আমি আবার কমুনে 2008-এর আওয়ামী লীগ সরকারও যথেষ্ট পরিমাণে যা তাই ছিল। আমি খালেদ ভাই একটু যোগ করি, এই দুইটা সরকারকে আমি খারাপ বলছি কেন, প্লিজ টেক মাই পয়েন্ট। এই দুটো সরকারই তারা ভালো নির্বাচনে নির্বাচিত হয়েছে, কিন্তু এই দুটো সরকারই তাদের সামনে ইলেকশন দেখছিল না। দুইটা সরকারি ফেয়ার ইলেকশন, তারা মনে করছিল ইলেকশনকে তারা তাদের মানে ফেভারে আনতে পারবে। আপনি খারাপ সরকার, রাইট, তাহলে আপনি ঠিকই বলছেন। আমি মনে করছি আপনি এই দুইটা সরকারকে বলতেছেন যে তারা ইলেকশন দেখতেছিল না। ওকে, বড় তাহলে আমি উল্টা বুঝছি, তারা উল্টা বুঝছি। হ্যাঁ, তারা উল্টা বুঝছে। তারা দেখতো যে তাদের সামনে একটা ফ্রি ফেয়ার অ্যাকসেপ্টেবল ইলেকশন হবেই, তাহলে তারা এরকম খারাপ হতো না, তাইলে এরকম খারাপ হতো না। রাইট, হ্যাঁ, তাহলে এটা ঠিক আছে। আমি একটু মুর্তজা ভাই আপনার কাছে যাই। মুর্তজা ভাই, আমি আপনার কাছে যাওয়ার আগে হাত দিয়ে ধরে রাখছিলাম যে একটা মন্তব্য পড়ার জন্য খুব পছন্দ হয়েছে মন্তব্যটা একটু পড়ি। সালমান প্রধান তিনি বলছেন 3 রংহীন প্রাণী, উনাদের কি ভূমিকা এই দেশের জন্য? স্বাধীনতার 53 বছর পরে এসে দেশের এই অবস্থা, কামড়াকামড়ি বন্ধ হচ্ছে না, মাঝখান থেকে এই সব সুবিধাবাদী লোকজন কোটি কোটি দেশের টাকা হাতিয়ে নিচ্ছে। আমার ধারণা কোটি টাকার ভাগটা, আমি যেহেতু দেশের বাইরে আছি, কোটি টাকার ভাগটা আপনারা দুজনই পাইছেন, এবং মুর্তজা ভাই নিশ্চয়ই অনেক টাকা পয়সা নিয়েও আসবেন। টাকা বাইরে যায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমিও খোঁজ করলে নিশ্চয়ই পাবো। কিন্তু মুর্তজা ভাই, আমি কোশ্চেনটা করে রাখি, জোকস অ্যাপার্ট, এটা হচ্ছে যে আমাদের একজন দর্শকদের মন্তব্য যে আমরা 3 জন রংহীন মানুষ, কিন্তু জাহেদের রং তো একটু বোঝা উচিত। জাহেদ খুব নির্বাচন চাইতেছে, জাহেদ কিন্তু খুব প্রো নির্বাচন, আর মুর্তজা ভাই তো সরকারের পক্ষে, মুর্তজা ভাইও রংহীন না।
সুতরাং এটা একটা ভুল হয়েছে মনে হয়। যাই হোক, আমি মুর্তজা ভাই আপনার কাছে প্রশ্ন করতে চাই যে বিবিসি বাংলার সাক্ষাৎকারে আমাদের প্রধান উপদেষ্টা বললেন যে ভারতের সঙ্গে সম্পর্ক আমাদের খুব ভালো, কিন্তু ভারত থেকে বারবার সরাসরি বলা হচ্ছে নির্বাচিত সরকার না এলে সম্পর্কটা স্বাভাবিক হবে না। ভারত বাংলাদেশের বারবার নিরাপত্তা পরিস্থিতি, সংখ্যালঘু নিপীড়ন, অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে। শেখ হাসিনার বা আওয়ামী লীগের পাশেই কি থাকছে ভারত? মানে আপনার বিশ্লেষণটা আসলে কি? এখানে আমি 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 ভারতকে আমি যেভাবে দেখতে চাইতাম বা ভারতের খোঁজ খবর রাখি, আমি আমাদের কথা যেটা জায়েদ ভাই বললেন, আমাদের কলকাতার মমতা, সাউথে কি হয়, আমি মোটামুটি ভাবে একটা খোঁজ খবর রাখার চেষ্টা করি এবং ভারতের আমলাতন্ত্র, ভারতের পলিটিশিয়ান, এদেরকে জানার এবং বোঝার চেষ্টা করি। আমি এদেরকে নিয়ে মোটামুটি একটা উচ্চ ধারণা পোষণ করতাম। ভারতের গোয়েন্দা সংস্থার প্রতি আমার এক ধরনের উচ্চ ধারণা ছিল। কিন্তু এই বাংলাদেশের এবারের গণ অভ্যুত্থানের পরে ভারতের যে অবস্থান আমি দেখলাম, তো ভারত কেমন যেন সবকিছুতে একেবারে তালগোল পাকিয়ে ফেললো। ভারত যেন কোথাও কোনো কুলকিনারা পাচ্ছে না। ভারত একটা জাহাজে ছিল, হঠাৎ করে যে একটা ঝড় আসলো এবং সেই ঝড়ে জাহাজটা ডুবে গেল, ভারত সেই ঝড়ের কোনো পূর্বাভাস আগে থেকে পেল না। এইরকম একটা অবস্থায় ভারত কেমন যেন এমন একটা মানে ইম্যাচিউর আচরণ করছে, অপরিপক্ক আচরণ। এইটা কি হইতে পারে? আপনি আরো বেশি জানবেন। এটা কি হইতে পারে যে প্রফেসর ইউনূসকে একরকম সমর্থনই করে গেছে ভারত আসলে? মানে প্রফেসর ইউনূসের সরকারকে, যেমন শেখ হাসিনাকে বন্দী করে রাখছে ভারতে, আসতে দিতেছে না তো, নড়তেও দেয় না, আসতেও দেয় না, ছবিও তুলতে দেয় না। না, শেখ হাসিনা আসতে চাইলে আসতে দিবে। শেখ হাসিনা আসতে চায় না, শেখ হাসিনার আসার সেই সাহস নাই ভাই। শেখ হাসিনা জাতিসংঘের হিসাব অনুযায়ী কমপক্ষে 1400 মানুষকে হত্যা করে পালিয়েছে। তো এই 1400 মানুষকে হত্যা করে পালিয়েছে। শেখ হাসিনা আবার তখনই আসবে যখন এসে শেখ হাসিনা আবার 14,000 মানুষ হত্যা করার মতো শক্তি নিয়ে আসতে পারবে। তো সেই শক্তির আপাতত কোনো সম্ভাবনা নাই, সেই কারণে আসবে না। তো আপনার যে কথা যে ভারত শেখ হাসিনার পক্ষে, ভারতের এই রাজনীতির জায়গাটা আমি বুঝতে পারছি না। আপনি খেয়াল করে দেখবেন যে এখন পর্যন্ত ভারতের যে সংবাদ, ভারতের যে তথ্য, সেই তথ্যে 5 তারিখে যে শেখ হাসিনার পতন হচ্ছে, 4 তারিখে যে মোটামুটি ভাবে নিশ্চিত হয়ে গেছে, আমি আর আপনি যতটুকু জানি ভারত ঠিক ততটুকুই জানে, ভারতের চেয়ে বেশি কিছু জানে না। ভারতের থেকে বেশি কিছু জানে না, তার প্রমাণ হচ্ছে যে পুরো ঘটনায় সে আকস্মিকভাবে বলে না যে হতবিহম্বল হয়ে যাওয়া, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাওয়া, ভারত সেই কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। এখন ভারত এতদিন পর্যন্ত বলতো যে বাংলাদেশের নির্বাচন অভ্যন্তরীণ বিষয়, পররাষ্ট্র সচিবকে পাঠিয়ে দিত, এরশাদকে নিয়ে যায়, এরশাদকে বোঝাও সে যেন নির্বাচনে আসে। ডিজিএফআই এরশাদকে হাসপাতালে ভর্তি করবে, সেই নেতৃত্বের সঙ্গেও ভারতের একটা অবস্থান থাকতো। আর এখন ভারত প্রতিদিন বলে যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন লাগবে, নির্বাচিত সরকারের সঙ্গেই সম্পর্ক তৈরি হবে। এটার মানেটা হচ্ছে যে শেখ হাসিনার পতন এবং সেই পতনের পরে ডক্টর ইউনূসের ক্ষমতা নেয়া, বা এইখানে যে একটা বিপ্লব হয়েছে, এখানে যে একটা গণ অভ্যুত্থান হয়েছে, এইটা ভারত কোনো অবস্থাতেই মানতে পারে না। মুর্তজা ভাই, আমি আসলে এই প্রশ্নের লেসটা একটু ডক্টর রহমানের কাছেও জানতে চাই, জাহিদুর রহমানের কাছেও জানতে চাই যে ইনক্লুসিভ ইলেকশন হলে অসুবিধা কি? মানে আওয়ামী লীগ মানে এখন আরেকটা দেশ যখন আরেকটা দেশের নিয়ে কথা বলে, ইনক্লুসিভ ইলেকশন ছাড়া বলবে কি? দেখেন ইলেকশন তো ইনক্লুসিভই হতে হবে। আমিও চাই ইলেকশনটা ইনক্লুসিভই হবে, সব দল অংশ নিবে। এখন বিষয়টা হলো যে তাহলে কি আমি বলতেছি যে আওয়ামী লীগ অংশ নিবে? আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না সেটা পরের আলোচনা। আমারও একই রকমের প্রশ্ন, শেখ হাসিনা সহ যে হত্যাকাণ্ড ঘটায় যে পালাইছে, এই তাদের তো বিচার হইতে হবে, তাদের বিচার হবে, আর বিচারের প্রক্রিয়া চলবে, নির্বাচন হবে। তো নির্বাচন হবে, সেই নির্বাচনে আওয়ামী লীগের যদি ধরেন শেখ হাসিনার যদি শাস্তি হয়ে যায়, তো এখন শেখ হাসিনার শাস্তি হয়ে গেলে আওয়ামী লীগ অংশ নেবে। এখন সরকারের তো ওই দায় পড়বে নাই যে বিশেষ বিবেচনায় শেখ হাসিনাকে বলবে ঠিক আছে তোমার শাস্তি হয়েছে, তবুও তুমি নির্বাচন করো। শেখ হাসিনার বিচার হবে, আরো 10 জনের বিচার হবে, শাস্তি হলে শাস্তি হবে, শাস্তি না হলে বের হয়ে আসবে। আর আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নেয়, তাহলে আওয়ামী লীগের তখনকার যে নেতৃত্ব, সেই নেতৃত্ব বলবে যে আমি এখন আমার নেতা আমি এখন নির্বাচনে অংশ নিতে চাই। তখন যদি তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া না হয়, তখন যদি বলা হয় না তুমি অংশ নিতে পারবে না, তখন হয়তো আমি সরকারের থেকেও সরকারের বিরুদ্ধে কথা বলবো। কিন্তু সেরকম পরিস্থিতিতে এখানে নাই। সুতরাং নির্বাচন তো সব দলের অংশগ্রহণই হতে হবে, এটা তো সবারই কথা। কিন্তু ভারতের কথাটাকে আমি আলাদা করে বলছি কেন? বলছি এই কারণে যে ভারত শেখ হাসিনার পতন হয়েছে, তার যে কমফোর্ট জোন, সেইটা সে মানতে পারছে না। শেখ হাসিনার কমফোর্ট জোন চলে গেছে, সেটা অতীত।
সেটা আর কখনো ফিরে আসবে না। কিন্তু এখন যারা আছে, ভবিষ্যতে যারা আসবে বা এখন যারা আছে, তাদের সঙ্গেও যে তার একটা কমফোর্ট জোন তৈরি হতে পারে, ভারত এই চেষ্টাই করছে না। এইটা আমাকে বিস্মিত করছে। ওকে, আমি ভারত প্রসঙ্গে নিশ্চয়ই ডক্টর জাহিদ কিছু বলবেন, আমি প্রশ্নটি করে রাখি, প্রসঙ্গটি এনে রাখি। সেটা হচ্ছে যে সেনাপ্রধানের বক্তব্য নিয়ে খুব একটি আলোচনা আসে। অনেকে সেনাপ্রধান এবং সরকার প্রধানের মধ্যে এক ধরনের কি বলে ক্ষমতার দ্বন্দ্ব দেখতে পাচ্ছেন। কেউ কেউ বলছেন যে ওয়াকার আর ইউনুস একসাথে থাকা দরকার নাই, তাইলে যেই সুইং হবে সেই সুইং আমরা সামলাতে পারবো না। ডক্টর জাহিদুর রহমান। আসবো ভারতের ব্যাপারে একটু বলি। আপনি যে বলছিলেন যে অন্তর্ভুক্তিমূলক বলার সমস্যা কি আছে, মানে কিছুটা সমস্যা তো আছে। আবার যেহেতু ইন্টারন্যাশনাল পলিটিক্স এবং জিও পলিটিক্স এর একজন মোটামুটি মনোযোগী ছাত্র আমি, তাই আমার অবাকও হই না। আসলে একটা দেশের তেমন কোনো পলিসি নাই। আমাদের একটু খটকা লাগে বা খারাপ লাগে, আমরা মানুষ তো দিনের শেষে। মানে বাংলাদেশ সম্পর্কে শেখ হাসিনার কালে যখন ভারতকে জিজ্ঞেস করা হতো, ভারত গণতান্ত্রিক বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এগুলো কোনোদিনও বলে নাই। ভারত স্থিতিশীল, শান্তিপূর্ণ উন্নয়ন করছে, এরকম তারা নিজেদেরকে কারেক্ট করছে, তারা কারেক্ট করছে একদম। মানে আসলে এটাই ঘটে। আমি ওই প্রায় বলতাম যখন আসলেই কিন্তু গত 15 বছরে বারবার বিএনপি জামায়াত ইলেকশনে অংশ নিতে পারবে কিনা এই প্রসঙ্গটা ধরে বা ইঙ্গিতে করে ভারতকে যখন এই প্রশ্ন করা হইতো, ভারত বলতো এটা তাদের নিজেদের ব্যাপার। এখন আসে হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক প্রশ্ন। এখন তারা ভালো হয়েছে এটা আমরা বলতে পারি না। তারা চাইতো যে তার বারবার বলতো স্থিতিশীল, মানে শেখ হাসিনার মতো একটা বিভৎস ডিক্টেটরও যদি বাংলাদেশকে অ্যাপারেন্টলি স্থিতিশীল, মানে ভারতের কাছে স্থিতিশীল মানে হচ্ছে ভারতের স্লেভ করে রাখা যাবে, সেটাই তারা পছন্দ করেছে। এটা এই কারণে একটু খটকার ব্যাপার আছে আর কি। সো আবার এটাও সত্য, প্রত্যেকটা দেশ তার স্বার্থের মতো। আমি একটু যোগ করে লোভ সামলাতে পারছি না। যখন আমেরিকা বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা, বিশেষ করে নির্বাচন ভালো করার জন্য চাপ দিচ্ছিল 2022-23 এই সময়গুলোতে, তখন আমি প্রায় বলতাম এটা আসলে কেন আমরা তার পক্ষে বা আমরা কেন মনে করছি, ওর সাথে আমার স্বার্থটা তখন মিলছে। এই আমেরিকায় 60s-70s এর ডিক্টেটরকে পেট্রোনাইজ করতো। মানে এই মাটিতে আইয়ুব খান কেন এসেছিল আসলে, কারণ আমেরিকা পেট্রোনাইজ করেছে। সে চেয়েছে ডিক্টেটর থাকলে, গণতান্ত্রিক ব্যবস্থা না থাকলে কমিউনিজম মাথা চাড়া দিতে পারে না, কারণ তখন ইয়াংরা প্রচুর কমিউনিস্ট হয়ে উঠছিল। আর এখন আমেরিকা দেখছে যদি ডিক্টেটর থাকে সে রাদা চায়নার দিকে চলে যায়। সুতরাং এখন সে তার গণতন্ত্র যে ব্যবস্থা, আমি বাইডেন ডক্ট্রিনের কথা বলছি, তো এই ব্যাপারগুলো স্বার্থের সাথে, সুতরাং এগুলো পাল্টাতেই পারে, সেটা ঠিক আছে। কিন্তু ওই যে বললাম ভারতের ক্ষেত্রে সমস্যাটা অন্য একটা জায়গায়। ভারত আসলে জেনুইনলি ফিল করছে না। আমি যদি কম্পেয়ার করি চায়নার সাথে, চায়নাও কি শেখ হাসিনার পক্ষে ছিল না? 2018 সালে সোনার নৌকা ছিল না, কিন্তু চায়নাকে দেখেন, সে খুব দ্রুত হাসিনা যে পরাজিত এবং হাসিনা যে একটা লায়াবিলিটি, নতুন যে শক্তিটা এখন আসছে সামনে বাংলাদেশের পলিটিক্যাল স্ফিয়ারে, এই হাসিনা বিরোধী যে শক্তিটা কাজ করবে তার সাথে সে সম্পর্ক তৈরি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। ঠিক এই জায়গাটাতেই হয়তো প্রবলেম। আমরা বলছি না চায়না হতে হবে, হাসিনাকে হাতে তুলে দিতে হবে, আমি জানি ভারত এটা অ্যাফোর্ড করতে পারে না, কিন্তু আমাদের সাথে একটা ওয়ার্কিং রিলেশনশিপ তৈরির মতো যখন চেষ্টা করে না, এবং অন্তর্ভুক্তিমূলক বলার মাধ্যমে যখন আওয়ামী লীগকে সে পুনর্বাসনের একরকম চেষ্টা হচ্ছে বলে মনে হয়, সেটা মানুষের কাছে খারাপ লাগে। সেটা একটু সেনাপ্রধান প্রসঙ্গে একটু আসবেন কিনা? আজকে অনেক মানে যদিও তারাবির নামাজ চলতেছে, আমাদের অনুষ্ঠানটা 9টায় না হওয়ার ব্যাপারে অনেকে 10টায় করতে বলছিলেন, কিন্তু আসলে বারবার অনুষ্ঠানের সময় চেঞ্জ না করে, তবু আমরা এটা ভাবতেছি, আমরা এটা করবো, এটার জন্য বলে রাখতেছি। কিন্তু অনেক দর্শক আসলে দেখতেছেন, খুবই ইন্টারেস্টিং মন্তব্য করতেছেন, পড়ার লোভ সামলাতে পারতেছি না। এখন পড়াটা ঠিকও হবে কিনা এটা বুঝতে পারতেছি না। যাই হোক, একটু পড়েই ফেলি। আব্দুল কবির মোল্লা, ভারত বাংলাদেশকে স্যাংশন দিয়ে রেখেছে 5 তারিখের পর, এই ব্যাপারটা 3 পণ্ডিত বুঝতে পারছেন না, তাহলে তারা কি আন্ডার সাংবাদিক? ইন্টারেস্টিং। আমি সাংবাদিক না। আপনি সেনাবাহিনী নিয়ে যদি একটু বলেন। আপনার মন্তব্যের কথা যেহেতু বললেন, সেই মন্তব্যের মধ্যে আমি একবার দেখার চেষ্টা করছিলাম যে মাহমুদুর রহমান একটা শব্দ ব্যবহার করেছিল আমার সম্পর্কে, যে গিরগিটি সাংবাদিক। আচ্ছা, তো এই গিরগিটি সাংবাদিকটা দেখেন অনেকবার ব্যবহার হয়েছে, কিন্তু এই যে শব্দটা যারা ব্যবহার করছেন, যে দর্শকরা যারা ব্যবহার করছেন, আমি ঠিক নিশ্চিত নই তারা গিরগিটি শব্দটার অর্থটা বোঝেন। আমি তাদের আন্ডারএস্টিমেট করছি না, বোঝেন কিনা না, হয়তো মোটামুটি ভাবটা বুঝতে পারছে, মানে যারা দেখা যে রং বদলায়, যে রং বদলায়। আমার কথা যদি আপনি দেখেন, দেন কোন দর্শকের পক্ষে এটা বোঝা খুব কঠিন। আমার রং যে আমি বদলেছি এইটা ভাবার কোনো কারণ নাই, আমি কোনো রং বদলাই নাই। উল্টো মাহমুদুর রহমান লিখেছিলেন, মাহমুদুর রহমান 2007-8 সালের সময়, যে সময় তিনি ওই বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ছিলেন, যে সময় তিনি উপদেষ্টা বা প্রতিমন্ত্রী ছিলেন, তখন তিনি ছিলেন ভারতের
আর টাটার সবচেয়ে না, কাছের লোক, না, আর এখন তিনি সবচেয়ে বড় ভারত বিরোধী। না। তো রং যদি বদলায় সেটা তো মাহমুদুর রহমান না, বদলায়, সেটা তো আমি রং বদলাই না। সেটা তো আসলে একটা বিখ্যাত সেইং আছে পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে, আমরা সেনাপ্রধানের কাছে সেটার মধ্যে ঘটনা হতেছে যে এইটা শেরে বাংলাকে ফজলুল হককেও যখন জিজ্ঞাসা করা হলো যে পৃথক ভোটের বদলে আপনি আবার এখন একক ভোটের কথা বলতেছেন, কয়দিন আগে পৃথক ভোটের কথা বলছিলেন, এখন আবার একক ভোটের কথা বলছিলেন, তখন তিনি বলছিলেন যে ঈসার দিনে ঈসা, মুসার দিনে মুসা, এটা বলা যায়, এতে 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 কোনো অসুবিধা নাই। আসলে মানে আমার মনে হয় যে শেরে বাংলা ফজলুল হককে আমার বিরাট রাজনৈতিক দার্শনিক মনে হয়, বিশেষ করে তার কথাবার্তার জন্য। না, অবশ্যই। এবং এইসবটা আমি একটু আসলে আমরা অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, বাট আই উড লাইক টু রিকোয়েস্ট আওয়ার প্রোডিউসার টু এক্সটেন্ড ইট ফর, আপনাদের যদি কোনো অসুবিধা না থাকে আমরা আরেকটু বেশি সময় 10-12 মিনিট একটু বেশি সময় কথা বলি, যেহেতু এটা টেলিভিশন না, আমরা এটা আসলে এটা সুযোগটা একটা নিতে পারি, এটা ফিক্স পর্যায়ে। আমি এই প্রসঙ্গে অবশ্য মুর্তজা ভাইয়ের কথা একটু শুনবো। ডক্টর জায়েদ রহমান, আপনি যদি একটু বলতেন যে সেনা প্রধান এবং সরকার প্রধান দুজনকে খুব যুযুদান মনে হচ্ছে কিনা? আমার কাছে মনে হচ্ছে, আমি প্রথম কথা হচ্ছে আমি সেনাপ্রধানের যে বক্তব্যটা খুব মন দিয়ে এবং মন দিয়ে দেখার চেষ্টা করেছি, আমি শোনার বলছি না, দেখার। এটা কমিউনিকেশনে বলে, আপনি একটা মানুষের 100% কমিউনিকেশন পেতে হলে উনি শুধু কি বলছেন তা না, উনি কি ভঙ্গিতে বলছেন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ফেশিয়াল এক্সপ্রেশন, সবকিছু দেখতে হয়। তো আমি দেখেছি তার মধ্যে ক্ষোভ ছিল, মনে হয়েছে বিরক্তি ছিল, কারণ উনি এবার বিরক্তি ভাষায়ও প্রকাশ করে ফেলেছেন যে তাদেরকে বা সেনাবাহিনীকে আক্রমণের বিষয় করা হচ্ছে বা বিভিন্ন জায়গায় কাদা ছোঁড়াছুড়ি, এবং উনি কয়েকবার এক দফায় রাজনৈতিক দল বা গ্রুপগুলোকে আপনারা বলছেন এবং আরেক জায়গায় সরকারকেও আপনারা বলছেন, বিশেষ করে সরকার যখন এই তদন্ত, অপরাধগুলো তদন্ত এবং বিচারের কথা বলছেন, মানে এবং ওনার বক্তব্যের ধরনে মানে উনি একটা ডিফারেন্ট এন্টিটি। এবং এটা শুধু এখন না, আমি একটু পেছনেও যদি যাই, প্রথম যখন রয়টার্সকে তিনি ইন্টারভিউ দেন তখন তিনি বলেছেন, যেটা উনি এখানে রেফার করেছেন, উনি বলছেন আমি 18 মাসের মধ্যে নির্বাচনের জন্য সরকারকে সাহায্য করছি। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং এই কোটটা, তাই না? আমাদের একটা সেনাপ্রধান আদতে উনি সরকার থেকে আলাদা করতে পারছেন, উনি অধীন। তবে আবার আমি এভাবেও একটু দেখতে চেয়েছি যে আমাদের আসলে একটা ভিন্ন পরিস্থিতি এখন আছে, যেখানে সেনাবাহিনীর সম্ভবত, আমরা এটা সম্ভবত এটা আমরা ধরে নিতে পারি, কিছুটা ডিফারেন্ট একটা অবস্থান আছে। তো যাই হোক, তার এই বক্তব্য যখন হলো নির্বাচন বা সবকিছু নিয়ে, আমি প্রধান উপদেষ্টাকে যখন জিজ্ঞেস করলো বিবিসি বাংলার পক্ষ থেকে, বিশেষ করে যখন কাদা ছোঁড়াছড়ি নিয়ে সভরেন্টি আমাদের কোনো হ্যাম্পার্ড হতে পারে কিনা, একটা পর্যন্ত স্বীকারও করলেন, এবং উইচ ইজ ভেরি রাইট। আমরা এই ক্রাইসিসের সময় যদি প্রচুর নিজেদের মধ্যে বাদানুবাদ এবং সংঘাতে জড়িয়ে পড়ি, সেটা সমস্যা হবে। কিন্তু আমি খেয়াল করলাম আমাদের প্রধান উপদেষ্টা শুরু করেছেন একটু বিরক্তি দিয়ে, যে তার বক্তব্য এন্ডোর্স করা বা না করা তার কোনো ব্যাপার না, এখানেও কিন্তু জি আমার মনে পড়েছে নিশ্চয়ই। আমার মনে হয় যে আপনার বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে আমি একটু জনাব গোলাম মুর্তজাকে শুনতে চাইবো যে সরকার প্রধান এবং সেনা প্রধান কি আসলে মানে আমি কি বলবো, তারা দুই জায়গা থেকে বাংলাদেশকে দেখতেছেন কিনা, দুইটা ভিন্ন ডাইমেনশন থেকে। সেনাপ্রধান খুব সহজেই ডক্টর ইউনূস বলতেছেন, শেখ হাসিনাকে শেখ হাসিনা বলতে পারতেন আসলে। এই যে সেনাপ্রধানের যে বক্তব্যের যে ব্যাখ্যাটা বা যে কথাটা আপনি করলেন বা যে ব্যাখ্যাটা জাহিদ ভাই দিলেন, এই জায়গাটাতে এটা ভাবার খুব বড়ভাবেই সুযোগ আছে যে দেখেন, সরকারের অংশ সেনাবাহিনী না, স্বাভাবিকভাবে সেনাবাহিনীর জায়গায়, এটা একটা ব্যাপার। আর এর বাইরে সামগ্রিকভাবে বাংলাদেশ, সেই বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা, তার আওতায় তো সবাই, সেনাবাহিনী তো তার বাইরে না, সেনাবাহিনী তো তার ভেতরে। সুতরাং সেরকম একটা জায়গা থেকে সেনাপ্রধান যখন ওই বাচন ভঙ্গিতে যখন বোল্ডলি বলেন 18 মাসের মধ্যে নির্বাচন, আপনারা এটা পারছেন না, আপনারা হানাহানি করছেন, আমার কাছে মনে হয় যে সেনাপ্রধান এই কথাটা বলতে গিয়ে সেনাবাহিনীকে এবং সেনাবাহিনী প্রধান নিজেকে একেবারে সম্পূর্ণ সবকিছু থেকে আলাদা করে তারপরে কথা বলছে। কিন্তু বিষয়টা তো তা না। বাংলাদেশের যে 16 বছরের শাসন, বাংলাদেশের যে 16 বছরের সন্ত্রাসী শাসন, সেই সন্ত্রাসী শাসনের সঙ্গে কি সেনাবাহিনীর একটা সম্পর্ক ছিল না? নির্বাচনগুলোর সময় কি 2014, 2018, আবারও বলি, এই সেনাবাহিনী তো পরিবর্তিত সেনাবাহিনী, এই সেনাবাহিনী তো শেখ হাসিনা কথায় গুলি করে নাই, এই সেনাবাহিনী তো শেখ হাসিনাকে, এটা শেখ হাসিনার কথায় গুলি করে নাই, এটা আমিও মনে করি এবং আমি সেই প্রশংসা একাধিকবার করেছি। একই সঙ্গে এটাও আমাদের মনে রাখতে হবে যে সেনাবাহিনী যখন মাঠে নামে প্রথম একদিন দুই দিন, কমপক্ষে একদিন সেনাবাহিনীও গুলি করেছে, সেনাবাহিনীর গুলিতেও মানুষ মারা গেছে সংখ্যায় কম। তারপরে গিয়ে সেনাবাহিনী গুলি করে নাই, এর জন্য সেনাবাহিনী প্রশংসিত হয়েছে। আপনি দেখবেন ছাত্র জনতা রাস্তায় নেমেছে, সেনাবাহিনীকে নিয়ে উল্লাস করেছে। এখন এই উল্লাসের পাশে সেনাপ্রধান এই কথা বলার পরে এবং
জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার যখন কথা বললেন যে আমরা সেনাবাহিনীকে বলেছিলাম যদি এখানে শক্তি প্রয়োগ করতে আসা হয় তাহলে আর শান্তি মিশনে নিয়োগ পাবে কি পাবে না, এরকম একটা বক্তব্য যখন আসলো, আপনার কাছে মনে হয় না যে ভলকার টুর্ক আসলে এই কথাটা যখন বলেছেন তখন তিনি আসলে সত্য গ্রাউন্ডটা দেখেছেন কিনা? বাংলাদেশ যদি এখন বলে আমরা শান্তিরক্ষা মিশনের ট্রুপ পাঠাবো না, বিপদে শান্তিরক্ষা মিশন পড়বে, পৃথিবীর খুব কম দেশই ওরকম একটা কঠিন অ্যাসাইনমেন্টে তাদের সোলজারে পাঠায় এবং এত বেশি বেতনও কিন্তু দেয় না। মুর্তজা ভাই, এত বেশি বেতনও কিন্তু দেয় না। এটার খালেদ, এটার দুইটা দিক আছে। বাংলাদেশ ছাড়া, বাংলাদেশ যে পরিমাণ যে সংখ্যায় শান্তি মিশনে যায়, এখন পর্যন্ত জাতিসংঘের কাছে এর কোনো বিকল্প নাই। বাংলাদেশ না গেলে নিঃসন্দেহে বিপদে পড়বে, নাই বিপদে, একটা দিক। আর একটা দিক হচ্ছে এই শান্তি মিশনে যাওয়ার ক্ষেত্রে একেবারে সিপাহী থেকে শুরু করে উপর পর্যন্ত যেভাবে আছে, এবং আপনি যেটা বলছেন যে অনেক টাকা দেয় না, সামগ্রিকভাবে যে বেতন, যে সুযোগ সুবিধা, তার চেয়ে অনেক বেশি টাকা পাওয়া যায়, জীবনের ঝুঁকি নিয়ে মানুষ সেখানে যায়। সেই কারণে শান্তি মিশনে যাওয়াটা আমাদের সামরিক বাহিনীর এখন একটা বড় জায়গা, সুতরাং সবাই প্রত্যাশা করে যে আমি সেই জায়গাতে যাব। সেটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, জাতিসংঘ কি বিপদে পড়বে সেটা একটি দিক, দেশের ভেতরে তার একটা প্রতিক্রিয়া হবে। না, আমি শুধু ব্যাপারটা বলতে চাইছিলাম যে জাতিসংঘের কোনো কর্মকর্তার হাতে ওই কার্ডটাই নাই, এটা আমি ফর শিওর জানি, কারণ ডয়েচে ভেলেতে যখন এই লাস্ট ওই রিপোর্টটা করা হয় তখন স্পেসিফিক প্রশ্ন করা হয়েছিল যে ওরা জাতিসংঘের থেকে গেলে ওরা এটা করতে পারবে কিনা। তারা কিন্তু এটা বলছে যে আমাদের তো এই সুযোগ নাই। বাংলাদেশের শেখ হাসিনার আর্মি অন্যায় করতেছে, র‍্যাব করতেছে, আয়নাঘর করতেছে। এই আলোচনাটা অন্যদিকে চলে গেল, বাট আমি ওই ডয়েচে ভেলের যে রিপোর্টের কথা বলছেন, এবং আমি নিজেও পুরো ব্যাপারটা জানি, আপনার সঙ্গে আমি একমত। কিন্তু আমি যেটা বলছি, যদি কোনোভাবে এই প্রসঙ্গটা আসে তাহলে দেশের ভেতরেও একটা প্রতিক্রিয়া হবে। আমি শুধু সেইটা বলার চেষ্টা করি। ওকে, আমার মনে হয় যে আপনার পয়েন্ট ঠিক আছে, ঠিক আছে। আর এই কারণেই সেনাপ্রধান যে কথা বলেছেন সেই কথার একই সঙ্গে তার সেই কথার অনেক প্রশংসার জায়গা আছে, আবার একই সঙ্গে তার কথা নিয়ে নানা রকমের আলোচনারও ব্যাপার আছে। বিশেষ করে সরকারের সঙ্গে বা সরকারের বাইরে থেকে তিনি সরকারকে ডমিনেট করছেন কিনা কোনো কোনো সময়, এই ব্যাপারগুলো আছে। যেমন ওই সময় ধরেন আরেকটা জিনিস খুব গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছিল, সেনাপ্রধান যে দায়িত্ব নিয়ে যে বোল্ডলি কথা বললেন, সেনাপ্রধান যদি একবার শুধু বলতেন যে 626 জন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল, সেই 626 জন গেল কোথায়? আমার কাছে এই জায়গাতে আমার মনে হয় যে মুর্তজা ভাই, আমরা সেনাপ্রধানকে এটা অন্ততপক্ষে 10 বার 5 বার সেনাপ্রধান তো আর আমাদের সাথে কথা বলেন নাই, যাদের সাথে কথা বলেছেন তারাও আসলে চেষ্টা করেছেন, এটা বলতে চেষ্টা করেছেন, কিন্তু সরকার প্রধানেরও কিন্তু ব্যাখ্যা দেওয়া উচিত এই 626 জন, কারণ সেনাপ্রধান তার অধীনে চাকরি করেন। সরকার প্রধানও কিন্তু এটা নিয়ে কোনো কথা বলেন নাই আর কি এই পর্যন্ত আমরা দেখি। আমার কাছে এইটা নিয়ে 2 পয়সা হলো, আমি শেষ প্রসঙ্গে চলে আসছি, এটা নিয়ে 2 পয়সা হচ্ছে ডক্টর মানে সরকার প্রধানকে এরকম মনে হচ্ছে বলেই সেনাপ্রধানকে একটু অমিত বিক্রম মনে হচ্ছে কিনা সেটাও একটু দেখার জিনিস। যাই হোক, আমি একটু ডক্টর জাহিদুর রহমানের কাছে শেষ প্রসঙ্গে আসি, যেটা ডক্টর জাহিদুর রহমানের কাছ থেকে আমরা শুনে এক লাইন আবার মুর্তজা ভাইয়ের কাছেও শুনবো, সেটি হচ্ছে বিচার ও সংস্কার পেছানো রাজনীতি করবেন না, যেটা হচ্ছে জনাব নাহিদ ইসলামের আহ্বান, সাবেক উপদেষ্টা, বর্তমানে এনসিপির প্রধান। আপনারা কি বিচার ও সংস্কার পেছানো রাজনীতি করছেন বলে আপনি মনে করেন কিনা? আপনি যদি 2 মিনিটে বলেন খুব ভালো হয়। আমরা মুর্তজা ভাইকে এই প্রসঙ্গে আসলে 1 মিনিট শুনবো। আবারও আজকে যেহেতু অনেকগুলি, আমি সাধারণত এত মন্তব্য পড়ি না, আজকে যেহেতু অনেকগুলি মন্তব্য পড়লাম এবং আপনাদের সাথে আলোচনা খুব শিক্ষামূলক এবং একই সাথে আমার জন্য খুব এন্টারটেইনিং, সেজন্য আমি একটু খুশিতে তাসিন খানের মন্তব্য একটু পড়তে চাই। উনি বলছেন, কি সুন্দর আনন্দ আড্ডা হচ্ছে, হাহা হিহি, আর আমরা গরিবরা সন্ধ্যার পর বের হবো কিনা ভাবতে ভাবতে 10টা বেজে যাচ্ছে। এই হাহা হিহি মানে আমারে পাছে সহজে বোঝো, তাই তো এত লীলার ছল, বাহিরে যার হাসির ছটা, ভিতরে তার চোখের জল। যাযাবর লিখেছিলেন ওই ইয়েটার মধ্যে। যাই হোক, আমরা একটু ডক্টর জাহিদুর রহমানের কাছে যাই। আমি হাসি নিয়ে একটা কথা একটু বলি, সেটা হচ্ছে আমরা অনেক সুখে আছি সবাই তা না, তবে একটা কথা সত্য, মানে এখন অনেকে মন্তব্য করছেন, আমি এভাবে বলার জন্য দুঃখিত। দীর্ঘ একটা ট্র্যাক রেকর্ড আমাদের তো আছে। আমি 11 সাল থেকে স্মরণ করতে পারি যখন সংবিধান সংশোধন করেছে বাংলাদেশের থেকে আমরা ফাইট করার চেষ্টা করেছি, প্রতি মুহূর্ত টেনশনে ছিল। সো এখন না, আমি অনেককে ফান করে বলতে শুনি, কিন্তু ফান না, আমাদের কোনো কষ্ট যদি আসে, যদি চিন্তা করি আপা নাই, আপা পালিয়েছেন, এটা ইটসেলফ একটা অসাধারণ আনন্দের ব্যাপার। না, শুধু টেনশন না জাহেদ, মুর্তজা ভাইয়ের মনে থাকবে, টেনশনের পাশাপাশি আছে গ্লানি, পচানো, সর্বোচ্চ পর্যায় থেকে এরকম করে কথা বলা, পেঁচিয়ে আমাদের প্রশ্ন করেন, সাধারণ প্রশ্নকেও, মানে অসম্ভব গ্লানি। কিন্তু
ক্লান্ত, যাই হোক, একদম however, তাই, একদম তাই। আমরা- হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনি- এখন ওই যেটা বলছিলাম তাদের রাজনীতির ব্যাপারে, হ্যাঁ, জি। মানে দুটো ব্যাপার, সেটা হলো সংস্কার, বিচার। প্রথম কথা হচ্ছে বিচার, এটা আমি মানতে প্রস্তুত। শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের যদি বিচার আমরা বাংলাদেশে করতে না পারি, সেটা এই সরকারের সময় আসলে হবে না। এই সরকার যে টাইমলাইন দিয়েছে তাতে আসলে আমি মনে করি ফার্স্ট ভার্ডিক্টটাও আসবে না, আমাদের চিফ প্রসিকিউটর যতই বলুক না কেন। আচ্ছা, যদি আসেও, কিন্তু আমি হচ্ছে এদের বিচার যদি করা না যায়, বাংলাদেশ রাষ্ট্র হিসাবে আর কারো বিচার করার কোনো অধিকার রাখে না, আমি একদম সিরিয়াসলি মনে করি। ফলে এই বিচার এখন না, পরবর্তী সরকারও যদি সেটা কন্টিনিউ না করে, আমরা সেটা নিয়েও নিশ্চিতভাবে কথা বলবো। এবং আজকে এখানে দর্শক যারা আছেন তাদেরকে সাক্ষী রেখে বলছি, পরবর্তীতে নির্বাচিত সরকার যদি এটা গড়িমসি করে, পারহ্যাপস আইল বি দ্য ফার্স্ট পারসন আমি এটার বিরুদ্ধে দাঁড়াবো। ওকে, তো সুতরাং এটাকে নির্বাচনের সাথে জড়ানোর দরকার নেই। সংস্কার নিয়ে আমি একটা কথা বলি, আমি নিজে একটা সংস্কার কমিশনের সদস্য ছিলাম। আমি এসব সংস্কারে আশা আর খুব বেশি দেখি না। কেন? সরকারটা নানা ক্ষেত্রে এত ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং এত দুর্বল হয়ে গেছে। সরকার যদি একটা শক্ত জমির ওপরে দাঁড়াতে পারতো, আমি সরি, কেউ বলতে পারেন যে না, বিএনপি সংস্কার নিয়ে ন্যূনতম সংস্কারের কথা বলছেন, তারা কেন চাইছেন না? আমি রাদার মনে করি আসলে রাজনীতি এভাবে কাজ করে। রাজনীতি কাজ করে কোন দল কিভাবে অবস্থায়। বিএনপি এখন দেখছে মাঠে তার অবস্থান অনেক বেশি শক্তিশালী, সরকার দুর্বল। এবং আমি বহু মানুষকে দেখছি নির্বাচন চাইতে, এটা শুধুমাত্র খুবই খেটে খাওয়া মানুষের সংকট হয়েছে তা না। আমি ব্যক্তিগতভাবে কয়েকজন ব্যবসায়ী আমাকে বলেছেন যে তারা আর পেরে উঠছেন না, নির্বাচন ছাড়া অর্থনীতি ভালো হবে না। আমার মনে হয় না সংস্কার খুব বেশি কিছু হতে যাচ্ছে। ব্যবসায়ীদের বলার মধ্যে অবশ্য নানা ধরনের কাহিনী থাকে, নির্বাচন ছাড়া অর্থনীতি ভালো হবে না, কারণ তারেক সাহেব আমাকে চিনে। হবে না খালেদ ভাই, আমাদের ওই সুযোগ নাই। আসলে অর্থনীতির খুব বেসিক কি এটা। ইভেন আমি মেনে নিলাম, আমি রসিকতা করতেছিলাম, মেনে নিলাম। মুর্তজা ভাই, আপনি যদি 1 মিনিট বলেন, আমরা আসলে সময় পার হয়ে গেছি। আবারও একটা দর্শক মন্তব্য আপনাদের শোনাই। সাদাত বলছেন, আগে আওয়ামী লীগ ভোট দিতে চাইতো না, এখন নতুন দলই ভোট দিতে চায় না, কেন জানি মনে হচ্ছে ভাই ভাই। এই আপনি যে সংস্কার এবং বিচারের জায়গা থেকে রাজনীতি করা প্রসঙ্গে আপনি যদি 2টা লাইন বলেন আমাদের। আর প্রথমত কথা, নতুন দল নির্বাচন দিতে চাইছে না বলে আওয়ামী লীগের সঙ্গে মিলনে এত সরলীকরণ করার কোনো সুযোগ নেই, এই বক্তব্যটা সঠিক নয় প্রথমত। দ্বিতীয়ত কথা, আরেকজনের যে মন্তব্য করলেন, আমরা হাসাহাসি করছি, রসিকতা করছি, এই হাসাহাসি বা রসিকতা করার একটা পরিবেশ তৈরি হয়েছে দেশে, এটা আমাদের সবাইকে স্বীকার করতে হবে, বুঝতে হবে। ওই ভদ্রলোক যিনি মন্তব্য করছেন, তিনি যে নির্দ্বিধায় মন্তব্য করতে পারছেন, আমাদেরকেও যে গালাগালি করতে পারছেন, ডক্টর ইউনূসকে গালাগালি করতে পারছেন, তার কারণ তিনি জানেন যে তার গুম হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। কারণ তিনি জানেন না। এখন আমাকে আবার আমার শিক্ষকের মতো ফেসিবাদের দালাল বলেন না, কারণ আমি যেহেতু এই মন্তব্যগুলি পর্যবেক্ষণ করতাম, সেটা আমি কিন্তু দেখতাম শেখ হাসিনা প্রচুর গালি খাইতো অনলাইনে, মানে আমার মন্তব্যের মধ্যে, মানে কিন্তু সেই সময় নামগুলি লুকাইতে হইতো, আরো কি কি জানি করতে হতো, বা বিদেশে থাকতে হতো। এবং সেই গালির একটা বড় অংশ গালিটা দিত দেশের বাইরে থেকে, দেশের ভেতরে থেকে গালি দেওয়ার সংখ্যা অনেক কম ছিল। আমি যখন একটা টেলিভিশনে শো করতাম, টেলিভিশন শো করে রাতে 1টার সময় বের হওয়ার পরে আমি কোনোদিন একা মাইক্রোবাসে উঠতাম না, আমার সঙ্গে আরো 1-2 জন থাকতে হতো, কারণ আমি জানতাম যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। আমি রাতে ঘুমাতে পারতাম না, একটা ছোট্ট একটা গেটে শব্দ হলে আমার কাছে মনে হতো যে র্যাব চলে আসলো কিনা, তুলে নিয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হলো কিনা। বাংলাদেশে এখন অনেক আতঙ্ক আছে। কিন্তু ফ্যাক্ট রিমেন্স যে আমরা আসলে আগের চেয়ে অনেক ভালো পরিস্থিতিতে আছেন, এটা আপনি মনে করতেছেন, কিন্তু আমার সংবাদ অনেক সংকট আছে, ডেফিনেটলি আমরা অনেক ভালো পরিস্থিতি, আমার সংবাদ মাধ্যমের অনেক আতঙ্ক অনেক কম এখন। মুর্তজা ভাই, অনেক রকমের সমস্যা আছে, কিন্তু তারপরে মুর্তজা ভাই আমার একটু, আমি 1 মিনিট, আচ্ছা আমি শুধু এটা বলে রাখি যে মুর্তজা ভাই, আপনার ডক্টর জাহেদেরও আমি দেখেছি যে তিনি, মানে আমাদের অনেক শ্রদ্ধাভাজন মানব জমিনের সম্পাদক মতিউর রহমান সাহেব বলছেন যে এই সরকারের মধ্যে কি কারো কোনো অসুবিধা নাই, কারো কোনো উপদেষ্টা নিয়ে তো কখনো কোনো এরকম বাইর হয় না। যাই হোক, জাহেদ 1 সেকেন্ডে যদি একটু বলেন। বের হয় না, সেটা সাংবাদিকদের ব্যর্থতা, যেটা সম্পাদকের ব্যর্থতা, যিনি বলছেন তারও ব্যর্থতা হতে পারে, আমারও ব্যর্থতা হতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট 2টা বাক্য বলি খালেদ ভাই, সেটা হলো শেখ হাসিনা নাই, আমাদের প্রধান ব্যারিয়ারটা আমরা সরিয়েছি, আমরা এবার ডিবেট করব, মাঝে মাঝে ঝগড়াঝাটি করব, কিন্তু এই দেশটাকে আমরা ঠিক করবই, ফর শিওর। ওকে, আমরাও আশা করি যে এই দেশটা ঠিক হবে, এবং আমাদের দর্শকদের মধ্যে যারা খুব রেগে আছেন, খুব বকাবকি করছেন, তাদের মনের মধ্যে আসলে শান্তি প্রকাশ করবে। আপনাদের যদি কোনো কারণে একটু কষ্ট লেগে থাকে, নিশ্চয়ই আপনি এটার মধ্যে এটা বলবেন। আমি আপনাদেরকে